বিয়ের ৫ বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিল। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না, তবে আমাকে উদ্দেশ্য করে নানান ধরনের আক্রমণাত্মক কথা বলতো, যেগুলো আমার ভেতরটাকে রীতিমতো ক্ষতবিক্ষত করত। আমার মনে হতো আমার হৃদয়টাকে কেউ ছুরি দিয়ে ছিদ্র করছে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতো, এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ। বিয়ের এত বছর হয়ে গেল, অথচ এখনও একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলাম না। ওদের কপাল, নিজের ছেলেটা পছন্দে বিয়ে না করে যদি আমাদের পছন্দে বিয়ে করত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু নীরবে চোখের জল ফেলতাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আমার খুব ইচ্ছে হতো আমার ভেতরের কথাগুলো কোনো একজনকে বলি, নিজের ভেতরটা হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষকে খুঁজে পেতাম না। আমার স্বামী অনির্বাণ যখন রাতে অফিস থেকে ফিরত, তখন তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করত। তার বাবা মায়ের কথাগুলো তার কাছে বলতে ইচ্ছে করত, কিন্তু কেন জানি সাহস হতো না। হয়তো অনির্বাণ আমাকেই দোষ দেবে, কারণ নিজের বাবা মায়ের বদনাম কোনো ছেলেই শুনতে চায় না। সেটা সত্যি, অনির্বাণও হয়তো চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমনই করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটাই হয়তো আমার জন্য অনেক কিছু, কারণ পৃথিবীতে একজন স্ত্রীর জন্য তার স্বামীর ওপরে আর কেউ নেই। একজন স্ত্রী সবার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে, ভালো থাকতে পারবে, কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী ভালো থাকতে পারবে না। স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আমার কাছে আমার স্বামীই সব। সে যতদিন আমাকে ভালোবাসবে, ততদিন আমি পৃথিবীর সব মানুষের ঘৃণা উপেক্ষা করে বেঁচে থাকব। আমার স্বামীর ভালোবাসার আছে পৃথিবীর অন্য সব ঘৃণা তুচ্ছ। হঠাৎ করে অনির্বাণ একদিন আমার হাত ধরে বলল, তানিয়া, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে না? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান তুমি আমাকে দিতে পারোনি। বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার বাবা মায়ের এই বিয়েতে কখনোই খুশি ছিলেন না। তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। আমিও ভেবেছিলাম বিয়ের পর একটা ফুটফুটে নাতির মুখ দেখাতে পারলে তারা সব কিছু ভুলে যাবে, কিন্তু তুমি সেটা দিতেও ব্যর্থ হয়েছ। 5 বছরেও যেহেতু তুমি এটা পারোনি, ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা তুমি জমা, এসব ভবিষ্যতে কার জন্য? আমাদের তো প্রজন্ম রক্ষা করতে হবে, কিন্তু তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারলে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব। আমার বংশ রক্ষা করতে হবে। আশা করি তুমি আমাকে বাধা দেবে না। আমি চাই তুমি খুশি মনে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নেবে। অনির্বাণ যখন কথাগুলো আমার হাত ধরে বলল, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল। যে মানুষটাকে তার স্বামী এখন আর ভালোবাসে না, ভাবতেও অবাক লাগছে। এই মানুষটাই একদিন আমাকে নিয়ে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত, আমার সব আবদার পূরণ করত। বিয়ের আগে আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। এই 3 বছরে আমি অনির্বাণের কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। একসময় মনে হতো আমি যদি তার কাছে আকাশের চাঁদটাও চাই, তাহলে সেটা সে আমাকে এনে দেবে। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান যে এমন একজন মানুষের সাথে আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো। বিয়ের পরেও তো অনির্বাণ আমার সব কথা রাখত। বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল, তাহলে আমি আজ মা হতে পারিনি বলে অনির্বাণ এমন করছে? আমি সাহস করে অনির্বাণকে বললাম, আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই। বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা যেমন একজন পুরুষ ঠিক করে, তেমনি সন্তান না হওয়ার জন্য স্বামী দায়ী। এর জন্য কোনো স্ত্রী দায়ী না। আমি আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কখনো কল্পনা করতে পারবো না। তাই অনির্বাণকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিতে চাইনি, সেজন্য তাকে কথাগুলো বলি। কিন্তু অনির্বাণ এই কথার পরিপ্রেক্ষিতে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি তা ধারণাই করিনি। অনির্বাণ আমার কথাগুলো শুনে বলল, তার মানে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই? আমি পুরুষ না? তাহলে তোকে যে আমি এতদিন ধরে শারীরিক সুখ দিয়ে এসেছি, এটা কি করে দিয়েছি? তোকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। ভেবেছিলাম তুই আমার কথা ভাববি, আমার বাবা মায়ের কথা ভাববি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমার বিয়েতে তুই মত দিবি। কিন্তু তুই উল্টে আমাকেই দোষ দিচ্ছিস। আমার কারণে নাকি তুই মা হতে পারছিস না? তাহলে যা, অন্য কারোর কাছে গিয়ে সন্তান জন্ম দে। আমার কাছে থাকছিস কেন? তুই আমাকে মুক্তি দে। আমার তোকে এখন আর সইতে পারে না। তোর জন্য আমার বাবা মায়ের কাছে আমি অকৃতজ্ঞ সন্তান হয়েছি। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস।
আমি কথাগুলো ওভাবে বলিনি, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম এখানে আমাদের কোনো দোষ নেই, আর একজন স্ত্রী কখনো তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মতো দুঃসাহস করতে পারবে না, আমিও পারবো না। তুই যেভাবেই বলিস না কেন, আমি আর একটা বিয়ে করব। তোর যদি আমার কাছে থাকতে মন চায় থাকবি, মন না চাইলে চলে যাবি, আমার কাছ থেকে সরে যা। তুই কথাগুলো বলতেই অনির্বাণ আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। অথচ সে একদিন আমাকে কথা দিয়েছিল আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখবে, যত ঝড় ঝাপটাই আসুক না কেন সে আমার হাত ছাড়বে না। কিন্তু আজ ছেড়ে দিল। আমি যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেদিকে অনির্বাণের কোনো খেয়ালই নেই। অনির্বাণ বিছানার একপাশে জড়ো-সড়ো হয়ে ঘুমাচ্ছে, আমি তার পাশে বসে কাঁদছি। আমি আজ খুব করে বুঝতে পারছি আমার স্বামী নামক ভালোবাসার মানুষটা আমার বৃত্তের বাইরে চলে গেছে। আমি চাইলেও তাকে আমার বৃত্তের মায়ায় আটকে রাখতে পারবো না। সে এখন নতুন বৃত্তের সন্ধানে। তবে আমি তাকে ছেড়ে দেব, কারণ আমি তাকে কখনো অন্য মেয়ের সাথে দেখতে পারবো না। এর জন্য যদি আমাকে তাকে ডিভোর্স দিতেও হয় তবুও আমি পিছাবো না। আমি চাই মানুষটা সুখে থাকুক। অনির্বাণ কাল বিয়ে করেছে, এই বিয়েটা তার বাবা মায়ের ইচ্ছেতেই করছে। সবাই খুব খুশি বিয়েটা হচ্ছে বলে। তাদের ঘরে নতুন অতিথি আসবে, তাদের বংশের প্রদীপ রক্ষা করবে। তবে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে যে নিজের স্বামীর বিয়ে নিজের চোখে দেখতে হবে। এটা আমি কোনোদিন পারবো না। তাই আজ অনির্বাণকে আমি ডিভোর্স দিচ্ছি। তার সাথে সব সম্পর্কের অবসান ঘটিয়ে চলে যাব দূর অজানায়। অনির্বাণ যখন ডিভোর্স পেপারে সাইন করছিল তখন তার চোখে মুখে আমি এক প্রকার আনন্দ দেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে ডিভোর্স দিতে পেরে অনেক খুশি। সে তার নতুন বউকে নিয়ে খুব ভালোভাবেই হয়তো বেঁচে থাকবে। আমি যখন ডিভোর্স পেপারটার উপর সাইন করলাম তখন নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল পেপারটার উপর। ডিভোর্স পেপারটা আমার চোখের জলে ভিজে গেল। অনির্বাণ কি শেষবারের মতো আমার চোখের পানিটা দেখেছিল? অনির্বাণের সাথে আমার 5 বছরের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল শুধুমাত্র একটা বাচ্চার জন্য। অথচ সে চাইলেই আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারত। বাচ্চা দত্তক নিতে পারত, কিংবা অন্য কোনো উপায় নিতে পারত যদি সে চাইতো। কিন্তু সে তার নিজের রক্তের কাউকে চায়। তাই হয়তো আমাদের ডিভোর্সের সময় তার চোখে কোনো জল আসেনি। খুশি মনে সে ডিভোর্স পেপারটাতে সাইন করেছে। আমার ভালোবাসা যে কোনো দিন এত সস্তা হয়ে যাবে কখনো ভাবিনি। আমি যে কোনো এক সময় দামি ভালোবাসাটাই আজ আমার কাছে খুব সস্তা মনে হচ্ছে। বাবা মাকে যখন বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, তার সাথেই আমি আমার সংসার জীবন শুরু করতে চাই, তখন বাবা মা আমাকে জোর করেনি। শুধুমাত্র বলেছিল আর যাই করিস না কেন নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা একটু ভেবে চিনতে নিবি, হুট করে কোনো সিদ্ধান্ত নেবি না। মনে রাখবি, যেসব ছেলেরা বিয়ের আগে খুব ভালোবাসা দেখায়, প্রেম দেখায়, সেসব ছেলেরা বিয়ের পরে ততটা প্রেম দেখাবে না। ভালো প্রেমিক হওয়া যতটা সহজ, একজন ভালো স্বামী হওয়া ঠিক ততটাই কঠিন। আজকাল ভালো প্রেমিকের অভাব নেই। রাস্তার মোড়ে, দোকানপাটে, যেখানে সেখানে খুঁজলে সস্তা মানের ভালো প্রেমিক পাওয়া যাবে। কিন্তু যেসব সস্তা প্রেমিকেরা ভালো স্বামী হতে পারে না। আমি সেদিন বাবার কথাগুলো গুরুত্ব দিইনি, কিন্তু আজ ঠিকই বুঝতে পারছি ভালো স্বামী সব মেয়ের কপালে জোটে না। যদি বাবা মায়ের মতে বিয়ে করার পরেও স্বামীর সংসারে কোনো মেয়ে সুখী না হতে পারে, তাহলে সে বড় মুখ করেই বাবার বাড়িতে থাকতে পারবে। কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছায় নিজের প্রেমিককে বিয়ে করে সুখী হতে পারে না, সংসার টিকিয়ে রাখতে পারেনি, সেই মেয়ে কিভাবে তার বাবা মায়ের কাছে বড় মুখ করে দাঁড়াবে? কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি জানি আমার পৃথিবীতে আর কোথাও থাকার জায়গা না হলেও একটা জায়গা ঠিকই হবে, সেটা হচ্ছে আমার নিজের বাবার বাড়ি। প্রতিটি বাবা মাকেই তাদের মেয়ের বিয়ের পরেও মেয়ের চোখে জল মুছে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হয়। কারণ বিয়ের পরে বিচ্ছেদ হয়ে বাপের বাড়ি ফিরে আসতে হতেই পারে। হয়তো এই ভেবে বাবা মা তাদের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। আমি যখন সুটকেস হাতে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, তখন আমার মা দরজা খুলে আমাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করলো সেটা হলো, তুই একা কেন? তোর হাজব্যান্ড কোথায়? আমি তখন কিছু বলতে পারলাম না, শুধু বললাম, মা, অনির্বাণ আবার বিয়ে করেছে, আমাকে ছেড়ে অন্য কাউকে দিয়ে করেছে বলে আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বাসায় আসার কয়েকদিন হতে না হতেই বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। বুঝতে পারলাম আমাকে কেউ এভাবে দেখতে চায় না।
আমার ভাইরাও চায় আমি বিয়ে করে সুখে শান্তিতে বেঁচে থাকি। তাই যেদিন বাবা আমাকে বলল, আমি তোকে আবার বিয়ে দেব, তোর জীবনের এখনও কিছুই শেষ হয়নি, যত টাকাই লাগুক আমি তোকে বিয়ে দেব, আমি সেদিন নীরবে দাঁড়িয়ে বাবার কথাটা শুনেছিলাম। হ্যাঁ না কিছুই বলিনি। তার প্রায় 1 মাস পর হঠাৎ করেই বাবা আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমিও জোর করলাম না। 5 বছরের একটা ডিভোর্সি মেয়ের পছন্দ অপছন্দ থাকাটা মানায় না, তাই আমিও কিছু বলিনি বাবাকে আমার পছন্দ নিয়ে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সেই ছেলেটা আমার থেকে 1 বছরেরই ছোট হবে। আমি কখনোই ভাবিনি এমন একজন মানুষকে আমি বিয়ে করব। অশিক্ষিত, খ্যাত, গায়ক একটা ছেলে বলাই চলে। সারা জীবন স্বপ্ন গুনেছি সুন্দর সুদর্শন পুরুষ নিয়ে, কিন্তু আজ এমন একজন মানুষের সাথে আমার বিয়ে হলো যাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারিনি। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি, কারণ আমি 5 বছর মানুষের সাথে একটা সংসার করেছি। বাবা অনেক খুঁজে এই ছেলেটাকে আমার জন্য ঠিক করেছে। বাবার ধারণা এই ছেলেটার কাছেই আমি সুখী হব। ছেলেটার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, সেজন্য লেখাপড়া খুব বেশি দূর করতে পারেননি। আমি বাসর ঘরে বউ সেজে বসে আছি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বউ সেজেছি, তাই খুব একটা অস্বস্তি হচ্ছে না আমার। এটা আমার দ্বিতীয় বাসর রাত। প্রথমবার যেমন খুব উত্তেজিত ছিলাম রাতটা নিয়ে, এবার ততটা উত্তেজিত নই, কারণ যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমার পছন্দ না। তার সাথে একসাথে এক বিছানায় ঘুমাতে হবে, এটা মনে হলেই গা গুলিয়ে যায়। প্রতি রাতে ওই মানুষটার গায়ের ঘামের গন্ধে ঘুমাতে হবে আমাকে, এটা ভাবতেই কেমন জানি লাগছে। তবে কিছু নেই, আমার বিলাসিতার জীবনে তো ছিলাম, কিন্তু সেখানেও তো সবশেষে সুখ পাইনি। তাই বাবা এবার আর টাকা পয়সাওয়ালা কারোর কাছে বিয়ে দেননি, বিয়ে দিয়েছেন গরিব একজন যুবকের কাছে, যে সভ্য সমাজের মানুষদের থেকে অনেক আলাদা। ওই তো ছেলেটা দরজা লাগিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। আমাকে হয়তো আমার অনুমতি ছাড়াই স্পর্শ করবে, কারণ এইসব মানুষেরা শুধু শারীরিক সম্পর্কটাকেই বড় করে দেখে। এটাই শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মাঝে পার্থক্য। আমি জানি না আজ রাতে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তো নিজের অনিচ্ছা সত্ত্বেও আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি হয়তো কয়েকটা দিন সুযোগ পাব না নিজেকে মানিয়ে নেওয়ার। ছেলেটা বলল, আপনি হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে নিয়ে যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমনটা না। হয়তো আপনার মতো বেশি পড়ালেখা করতে পারিনি আমি, তবে যতটুকু পেরেছি করেছি। আপনার বাবাকে আমি খুব সম্মান করি, উনি আপনার কথা আমাকে বলল, তবে কেন জানি তখন আমি না করতে পারিনি। আমি জানি আপনাকে আমার ভালো লাগেনি, তবে আমারও কিছু করার ছিল না। আমি যদি না করতাম তাহলে আপনার বাবা অনেক কষ্ট পেতেন। আমি তাকে কষ্ট দিতে চাইনি। উনি আমার জন্য অনেক করেছেন। বাবা মা মারা যাওয়ার পর যখন খাবার অভাবে মরতে বসেছিলাম, তখন আপনার বাবাই আমাকে কাজ দিয়েছিলেন। তারপর আর বেঁচে থাকার জন্য আমাকে চিন্তা করতে হয়নি, তাই আমি তার অনুরোধটা ফেলতে পারিনি। আমাকে ক্ষমা করবেন, আপনার জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি। তবে আপনি এখানে যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবেন, আপনাকে কেউ কিছু বলবে না। আমিও আপনার উপর কখনো আমার অধিকার খাটাতে আসব না। আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। কথাগুলো বলেই ছেলেটা নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি মানুষটাকে খারাপ ভেবেছিলাম, অথচ মানুষটা মোটেও খারাপ না। সেটা তার কথাবার্তা শুনেই বোঝা যায়। সে ততটা শিক্ষিত না হলেও, স্মার্ট না হলেও, তার এমন ব্যবহারটা আমাকে মুগ্ধ করেছে। তার মধ্যে একটা ভালো মানুষ বাস করে, যে মানুষটা পৃথিবীর সবাইকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষটা আমার সামনে দাঁড়িয়ে কথা বলল, যার কথায় কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু মুগ্ধতা। প্রথম এই মানুষটার গায়ের ঘামের গন্ধ আমার কাছে অসহ্য লাগতো, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই লোকটার ঘামের গন্ধেই আমার ভবিষ্যৎ সুখ নিহিত। 5 বছর ডিভোর্সি একটা মেয়ে এত ভালো মনের একটা মানুষকে নিজের স্বামী হিসেবে পাবে, এটা কেউ কল্পনাও করতে পারে না, কিন্তু আমি পেরেছি। আমি তার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিলাম, অথচ আমি ভেবেছিলাম কোনো দিন এই মানুষটার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না, কিন্তু আমি নিয়েছি। মানুষটা অন্য সব মানুষের মতো অত স্মার্ট না, সুন্দর না, শিক্ষিত না, তবে তার ভিতরটা যেন সবার থেকেও সুন্দর। আর একজন মানুষের বাহিরের সৌন্দর্য কিছুই না। জীবনে সুখী হওয়ার জন্য ভিতরে সৌন্দর্য থাকা দরকার। বাহিরের সৌন্দর্য দিয়ে কখনো পরিপূর্ণ সুখী হওয়া যায় না। আর এই মানুষটার ভিতরটা বিশুদ্ধ, তাই আমি এই মানুষটাকে উপেক্ষা করতে পারি না।
আমার থেকে 1 বছরের ছোট এই ছেলেটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে আমার, কিন্তু পারি না। ওই যে বাসর রাতে আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার সাথে একটা কথাও বলিনি আমি, অথচ সে হয়তো সেই রাতটাতে আমার থেকে ভালো লাগার কিছু কথা শুনতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। সেই লজ্জায় আমি তাকে নিজের ভিতরের অনুভূতির কথা বলতে পারি না। সেও কখনো জানার চেষ্টা করে না এই কয়েকটা দিনের ব্যবধানে আমি তার প্রতি কতটা মুগ্ধ হয়েছি। ছেলেটার নাম হাসান, দেখতে শ্যামবর্ণের একজন শীর্ণকায় যুবক। আমি তার কোনো স্পর্শ পাইনি, সে কখনো আমার হাতটা পর্যন্ত ধরেনি। তবুও কেন জানি মনে হয় এই মানুষটা আমার ভিতরে বাস করে। আমার সব কিছুতে সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে। আমি চাইলেও তাকে নিজের কাছ থেকে সরাতে পারি না। হাসান বলল, আপনি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছেন। আমাদের একটা স্কুল আছে, সেখানে গরিব মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তবে তারা আমার মতো শিক্ষিত না। আপনি যদি স্কুলটাতে পড়াতেন তাহলে অনেকগুলো বাচ্চার উপকার হতো। আমি আপনাকে জোর করছি না, বাসায় একা একা সবসময় উদাস মনে বসে থাকেন, যেটা দেখে আমার খুব খারাপ লাগে। যদিও আমার খারাপ লাগাতে আপনার কিচ্ছু যায় আসে না, তবু একটু ভেবে দেখবেন, যদি সম্ভব হয় পড়া দেন। হাসান যখন কথাগুলো বলল তখন আমার ভিতরটা মনে হলো কেউ একজন অনবরত ছুরি দিয়ে আঘাত করছে। আমার সইতে পারছিলাম না। সে আমাকে এতটা নিচু মনের মানুষ ভাবে। সে কি জানে না মানুষ বদলায়, তার ব্যবহার বদলায়, সাথে ঘৃণাটাও ভালোবাসায় পরিণত হয়? সে জানবে কি করে? তাকে তো আমি কখনো বলিনি। তার খুব সাধারণ জৌলুসহীন জীবনযাপনটা আমার বড় ভালো লাগে। আমিও তার মতো করে তার সাথে এভাবেই খুব সাধারণভাবে চিরকাল বাঁচতে চাই। আমি যখন তাকে অবাক করে দিয়ে বললাম, আচ্ছা আমি ভেবে দেখব, আগে স্কুলের পরিবেশটা দেখব, তারপর ভালো লাগলে পড়াবো। আমার কথাটা শুনে হাসান কিছুটা হকচকিয়ে গেল। সে হয়তো ভাবেইনি আমি বিষয়টা এত সহজভাবে নেব। তাই সে যখন খুশি মনে বলল, আপনি কবে যেতে পারবেন বলেন, আমি আপনাকে সেদিনই নিয়ে যেতে পারবো, সাথে আমাদের গ্রামটাও ঘুরিয়ে দেখাবো। ছেলেটাকে আজ প্রথম আমি দেখলাম ও ওরকম বাসি হাসি, না শব্দ করে হাসে তেমনও হাসি না, খুব শান্তশিষ্ট ভদ্র হাসি। একটা ছেলের হাসিতেও মুগ্ধ হতে পারে কোনো মেয়ে, সেটা আমার জানা ছিল না, কিন্তু সত্যিই হাসানের হাসিটা আমাকে মুগ্ধ করেছে। ছেলেরা নাকি খুব সুন্দর করে কাঁদতে পারে, যেটা মেয়েরা পারে না, কিন্তু আমি তো এই ছেলেটাকে কাঁদতে দিতে চাই না। সে হাসবে, সব সময় হাসবে, যতদিন বাঁচবে ততদিন হাসবে। সে কখনো কাঁদতে পারবে না, আমি তাকে কাঁদতে দেব না। আজ প্রথম আমি তার সাথে বাইরে বের হয়েছি, তার সাথে মানে হাসানের সাথে। দুজন মানুষ পাশাপাশি বসলেও কেউ কারো সংস্পর্শে নেই। সে আমার থেকে যতটা সম্ভব দূরে সরে বসেছে। মনে হচ্ছে আমার সাথে একটু ছোঁয়া লাগলে তাকে আমজনতার জঙ্গলে বনবাসে দেওয়া হবে। নিজের বিয়ে করা বউয়ের সাথে এক রিকশায় যাচ্ছে, অথচ ভিতর মতো মাঝখানে খালের সমান দূরত্ব বজায় রেখেছে। আমার খুব বিরক্ত লাগছে। কি এমন হয়? সাহস করে আমার হাতটা একটু হাতের ওপর রাখলে খুব খারাপ হয়? ভালো মানুষরা হয় ভীতু টাইপেরই হয়, হাসানও তেমন হয়েছে। আমি সাহস করে যখন তার হাতে হাত রাখব, ঠিক তখনই সে তার হাতটা সরিয়ে নিল। অথচ সে দেখেনি আমি তার হাতে হাত রাখার জন্য সকল লজ্জা, অপমান, সংকোচ পিছনে ফেলে বাড়িয়ে দিয়েছিলাম নিজের অপবিত্র হাতটা তার বিশুদ্ধ হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এটাকেই বোধহয় ভাগ্য বলে। কথায় আছে না, জর্দা বিচায় সাগর শুকাইয়া যায়? আমার ক্ষেত্রেও তেমনই হলো। আমি আরও একবার তাকে দেখে বিস্মিত হলাম। রিকশাওয়ালা ছেলেটা বয়সে বড়জোর 18 বছর হবে। এত ছোট একজন মানুষকেও সে আপনি করে, অন্য সব মানুষের মতো সম্মান দিয়ে কথা বলছে। অথচ এই মানুষটাকে আমি অশিক্ষিত ভেবেছিলাম। অনির্বাণের সাথেও তো অনেক সময় অনেক জায়গায় রিকশা করে গিয়েছি, আমি কিন্তু অনির্বাণকে তো কখনো কোনো রিকশাওয়ালাকে এতটা সম্মান দিয়ে কথা বলতে দেখিনি। সে বেশিরভাগ ক্ষেত্রেই তুই করে কথা বলতো, বয়সে খুব বড় না হলে তুমি করে বলতো। শিক্ষিত হলেই কারোর কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না, আবার অনেক অশিক্ষিত মানুষের কাছ থেকেও খুব সুন্দর ব্যবহার পাওয়া যায়। এটা আমি হাসানকে দেখেই বুঝতে পারলাম। তার প্রতি ভালোবাসার সাথে সাথে সম্মানটাও অনেক বেড়ে গেল। আমি ভেবেছিলাম সে আমার যোগ্য না, কিন্তু এখন মনে হচ্ছে আমিই তার যোগ্য না। স্কুলটাতে যতটা নোংরা ভেবেছিলাম ততটা নোংরা না, পরিবেশটা ভালো না হলেও একেবারে খারাপ না। যখন জানতে পারলাম স্কুলটাতে হাসানের অনেক অবদান আছে, তখন কেন জানি আরও একবার তার প্রতি আমি মুগ্ধ হলাম। একটা মানুষের মাঝে কি এমন থাকে যে তার প্রতি বারবার এত মুগ্ধ হওয়া যায়? আমার জানা নেই, তবে আমি নিশ্চিত আমি যতবার শ্যামবর্ণের ছোটোখাটো এই ছেলেটার প্রতি মুগ্ধ হয়েছি, পৃথিবীর আর কেউ কারোর প্রতি এতবার কখনো মুগ্ধ হয়নি, ভবিষ্যতেও হবে না। এই গ্রামে বাচ্চাদের পড়ার জন্য কোনো স্কুল ছিল না। প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুল যেতে হতো।
কেউ যখন স্কুলের জন্য জমি দিচ্ছিল না তখন হাসান জমি দিয়েছে, অথচ তার জমি জমা বলতে বাড়ির জায়গাটুকু আর স্কুলের জায়গাটুকুই ছিল। একটা মানুষের মন কত বড় হলে এমন একটা কাজ করে আমার জানা নেই, তবে আজ আমার বোঝার বাকি নেই বাবা আমাকে ঠিক মানুষের কাছেই বিয়ে দিয়েছেন। যে মানুষটার মন এত বড়, তার ভালোবাসার সীমানাটা কত বড় হবে এটা ভাবতেই এক অজানা ভালো লাগা বয়ে যায়। ওই তো হাসান বসে বসে কি যেন করছে, সেও কি আমার মতো ভাবে নাকি ভাবে না, খুব জানতে ইচ্ছে করে আমার। আমি আজ সব ভয়কে জয় করে তাকে বলবো আমার তাকে ভালো লাগে, আমি তাকে খুব করে কাছে পেতে চাই। এই শোনো ছোট ছেলে, তুমি এমন কেন আমাকে বোঝো না? কেন এত ভীতু হলে? চলো আজ থেকে তুমি সারাদিন যেখানেই থাকো না কেন, সন্ধ্যা হলে আমার কাছে ফিরে আসবে। আমি দিনের আলোতে তোমাকে ভালোবাসতে আসতে পারবো না, আমি লজ্জায় মরে যাব। অন্ধকার রাতে যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যাবে, কারোর কোনো শব্দ থাকবে না, একটা কাক পাখিও জেগে থাকবে না, তখন আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুমি কিন্তু না করবে না? আমি তোমাকে শুধু জড়িয়ে ধরে ঘুমাবই না, পুরুষদের যত রকম চাহিদা থাকে আমি তোমার সেই সব চাহিদা পূরণ করব। তোমাকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে দেব, বিনিময়ে তোমার ভিতরের বিশুদ্ধ ভালোবাসা আমার চাই। তুমি আমাকে দেবে না বলো? আমি আমার মনের কথাগুলো নিজের মনের মধ্যেই গোপন রাখি, কেন জানি মুখ ফুটে হাসানকে বলতে পারি না। আমার খুব রাগ হয় তার উপর। সে কি আমার ভিতরটা উপলব্ধি করতে পারবে না? কখনো বুঝতে পারবে না তাকে একজন মানুষ খুব করে ভালোবাসতে চায়? সে কেন বারবার তার প্রতি আমাকে এত মুগ্ধ করছে? আমি তো আর তার প্রতি এত মুগ্ধ হতে চাই না, আমি শুধু এখন আমার প্রতি তাকে মুগ্ধ করতে চাই। কিন্তু কি এমন আছে আমার যা দেখে কোনো মানুষ মুগ্ধ হবে, হাসান মুগ্ধ হবে? আমার সব কিছুই তো আমি নষ্ট করে ফেলেছি, তাকে মুগ্ধতা উপহার দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আমার। তবুও তাকে আমি এমন কিছু দিতে চাই যেটা দেখে সে মুগ্ধ হবে, সে হাসবে, হাসতে হাসতে একসময় কাঁদবে, তবে সে কান্নাটা হবে সুখের কান্না। আমি তার চোখের জল মুছিয়ে দিয়ে বলবো, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে একজন মানুষের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, সেটা কি তুমি জানো? তুমি আর কখনো কাঁদবে না, সুখেও না দুঃখেও না। আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। বলো তোমার কি চাই? আমার কাছে সব সুখের কারণ হব, সব ভালো লাগার কারণ হব, আমি কখনো তোমার কষ্টের কারণ হব না। শুধু একবার বলো তোমার কি চাই। অমনি হাসান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে। আমি তার কানে ফিসফিস করে বলবো, এই ছেলে কাঁদছো কেন? একটুও কাঁদবে না, কাঁদলে তোমাকে খুব খুব জঘন্য দেখায়। এই ফাঁকে আমি তার কানের একপাশে